খাকির ফাইনাল ভার্ডিক্ট কি? খাকি ফাইনাল, আমি একটা কথা বলি খাকি নিয়ে, আমাদের ফাইনাল ভার্ডিক্ট কি আপনারা শুনবেন? যারা দেখার তারা তো দেখে ফেলেছেন, যারা দেখার তারা তো দেখে ফেলেছেন, যারা দেখেননি তারা দেখে ফেলুন। আমার মা দেখেছে, আমার মা একবারে শেষ করে দিয়েছে, বুঝতেই পারছেন। আমার জন্য আলটিমেট ভার্ডিক্ট অফ জেনারেল অডিয়েন্স হলো আমার মা। আমার মার যদি ভালো লাগে আমি বলবো সবাই দেখো, একদম পরিষ্কার কথা। তো নীরাজ পান্ডে এমন একজন ডিরেক্টর যিনি মানে ট্রু ইভেন্টস এর উপরে বেস করে একটা মোটামুটি একটা টান টান প্লট যেটা বলে বা ইন্টারেস্টিং প্লট যেটা বলে, টেন্ডিং টুয়ার্ডস রিয়ালিজম, ওরকম টাইপ অফ একটা কমার্শিয়াল সিনেমা তিনি তৈরি করতে ভালোবাসেন। এবং উনি ওই ধাঁচটা জানেন যেটাতে আর কি ওই সেম প্লটিং দিয়ে ইউ ক্যান ডু আ টিভি সিরিজ। ওই কারণে ব্যাপারটা ইজি হয়ে যায় ফর হিম। তো তাতে কি দাঁড়াচ্ছে, ফর খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, একটা টিভি সিরিজ, লোক সবাই বলে যে একটা টিভি সিরিজ হলো ক্যারেক্টার্স এর মিডিয়াম, ঠিক আছে? তো সেই টিভি সিরিজে যে প্লটিং যে হচ্ছে সেটার সাথে কিছু ক্যারেক্টারে প্রোগ্রেশনও লাগে আমাদের। তো এই শোটার মধ্যে কিন্তু অতটা যে ডেপথ আছে, যতটা একটা টিভি সিরিজে থাকা উচিত ততটা কিন্তু ডেপথ নেই শোটাতে, ঠিক আছে? কিন্তু শোটা ভীষণ এনগেজিং। শোটা আমাকে অ্যাটলিস্ট একটা সেকেন্ডও বোর করেনি, এবং শোটার কিন্তু প্রত্যেকটা এপিসোড ইজ কোয়াইট লং। কারণ ফার্স্ট এপিসোডটা ধরো 64 মিনিটস, সেকেন্ড এপিসোডটা ধরো 55 মিনিটস, ঠিক আছে? কারণ প্রথম দুটো এপিসোড বা তিনটে এপিসোড ওরা সেট আপ করতেই লাগিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে যখন স্টোরিটা চালু হতে শুরু করে তখন এপিসোডের রান টাইম দেখবে 42 মিনিটস থেকে 45 মিনিটস এর মধ্যে আর কি চলছে। তো শোটা খুবই এনগেজিং, কারণ 7 ঘন্টা ধরে আমি টানা দেখেছি। আমি টিভি শো টানাই দেখি, আমি টিভি শো টানা দেখতে পারি, আমি টানতে পারি ঠিক করে। সো আমি ওটাতে অভ্যস্ত। সো আমি যে টানা দেখেছি আমি কিন্তু একদম বোর্ড হয়েছি বা ডিসএনগেজড হয়েছি সেটা কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, কিছু কিছু গল্পর প্লট এলিমেন্টস আছে যেগুলো আমার মনে হয়েছে ভীষণ, কি বলবো, মানে প্রেডিক্টেবল, কথাটা বলা ভুল হবে, কারণ প্রেডিক্টেবল তো সব জিনিসই, কোনো গল্পই যে বিশাল কিছু নতুনত্ব আসবে তা নয়, বাট ওই প্রেডিক্টেবিলিটির মধ্যেও আমার মনে হয়েছে যে কিছু কিছু প্লটিং বা প্লট এলিমেন্টস ভীষণ মানে পুরোনো ধাঁচের, বা কিছু কিছু বেশ ট্রাবলিং প্লট এলিমেন্টসই মনে হয়েছে, যেটা আমার অনেক রিভিউ বলেছে, যেমন যে ফিমেল ক্যারেক্টার্স গুলোদেরকে ভালো হ্যান্ডেল করেছে নীরাজ পান্ডে অ্যাজ কম্পেয়ার টু মোস্ট টিভি শোজ। তো মোস্ট ইন্ডিয়ান টিভি শোজ এর ক্ষেত্রে সেটা হয়তো হতে পারে, কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু আমার ফিমেল ক্যারেক্টার্সদের কিন্তু হ্যান্ডলিং সেরকম যে বিশাল ভালো লেগেছে তা আমি বলবো না। মানে উনি দেখিয়েছেন ঠিকই যে ক্যারেক্টার গুলোকে কিছু ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ দিয়েছে, কিন্তু তুমি যদি দেখো তিনটে মেন যে ফিমেল ক্যারেক্টার্স গুলো, একটা হলো আকাঙ্ক্ষা, যে হলো ওই ফিমেল পুলিশ অফিসার, ঠিক আছে? ওকে বেসিক্যালি প্রথমে করে দিল ফ্রেমিং ডিভাইস করে গল্পটাকে আরো ইজি করে দিল, যাতে কমার্শিয়াল বা নর্মাল অডিয়েন্স যারা এত লং ফর্ম কন্টেন্ট দেখতে অভ্যস্ত নন তাদের জন্য যাতে প্যালেটেবল হয়ে যায় এবং স্টোরিটা যাতে এক্সপোজিশন হেভি হয়, ওই কারণে ওকে করে দিল ফ্রেমিং ডিভাইস। ওর নিজের কিন্তু সেরকম কোনো ক্যারেক্টার নেই অ্যাজ সাচ, ঠিক আছে? তারপরে সেকেন্ড যে মেইন ফিমেল ক্যারেক্টার সে হলো সাগর তালুকদার, যে ওয়ান অফ দ্য গ্যাংস্টার্স, ওর যে ওয়াইফ, যেটা প্লে করেছে মোস্ট প্রবাবলি অ্যাক্ট্রেসটার নাম জুই বিশ্বাস নাকি, আমার ঠিক খেয়াল পড়ছে না, যিনি আর কি এক্স ইজ ইকুয়াল টু প্রেমে ছিলেন, ওনার নাম তো বোধহয় শ্রুতি দাস, যিনি এক্স ইজ ইকুয়াল টু প্রেমে ছিলেন। তো ওনার ক্যারেক্টারটা তুমি যদি দেখো, ওনার ক্যারেক্টারটাও কিন্তু অ্যাজ আ ওয়াইফ, ঠিক আছে, শি ইজ রিপ্রেজেন্টিং সাগরস কানেকশন টু নর্মালসি, মানে একটা নর্মাল ক্যারেক্টার, একটা নর্মাল লাইফ, এন্ড অলসো মেকিং হিম ডিফারেন্ট ফ্রম হিজ ফ্রেন্ড এন্ড পার্টনার রঞ্জিত।
মানে হি ইজ দ্য পার্সন হু হ্যাজ ড্রিমস অফ আ বেটার লাইফ। তারপরে ওর ক্যারেক্টারটাকে কিন্তু এসেনশিয়ালি ফ্রিজ করে দেওয়া হয়। ফ্রিজিং মানে যদি কেউ না জেনে থাকে, ফ্রিজিং মানে হলো, ফ্রিজিং জিনিসটা কমিক বুকস থেকেই এসেছিল বাই দ্য ওয়ে। ওটা এখন একটা লিটারেচার আর সিনেমা ট্রোপ হয়ে গেছে। ডিসি কমিক্স এর থেকে এসছে ফ্রিজিং বাই দ্য ওয়ে, জাস্ট মনে বলে দিয়ে ব্যাপারটা, জাস্ট একটা হিস্ট্রি। 1990s যখন কাইল রেনার ছিল গ্রিন ল্যান্টার্ন, কাইল রেনারের একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে? তো গ্রিন ল্যান্টার্নের একটা ভিলেন কাইল রেনারকে টর্চার করার জন্য ওর গার্লফ্রেন্ডকে মেরে ওর গার্লফ্রেন্ডকে একটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেয়। সো তাতে কি হয়, ক্যারেক্টারটা কাইল রেনার খেপে যায়, কাইল রেনার খেপে সেইটার পিছনে তারপরে ভিলেনটার পিছনে অ্যাটাক করতে শুরু করে। এই যে গোটা যে ট্রোপটা, দিস ট্রোপ ইজ কল্ড ফ্রিজিং। সো ফ্রিজিং মানে হলো এসেনশিয়ালি কিলিং অফ আ ফিমেল ক্যারেক্টার to give more of an emotional agency to a male character. আরো বেশি ইমোশনালি চার্জ আপ করার জন্য, রিভেঞ্জের অ্যাঙ্গেল আনার জন্য। এটা তোমার কিলেও করেছিল। হ্যাঁ, এটা তোমার এটা তো তোমার দেখো না, মানে এটারই খুব একটা লো গ্রেড ভার্সন আমরা স্পাইডারম্যানের ফিল্মগুলোতে দেখতে পাই, টবি ম্যাগুয়ারের, যেখানে প্রত্যেকবার আমি লাস্টে গিয়ে দেখবে যে ওই এমজে কে বারবার করে কিডন্যাপ করা হচ্ছে, কিন্তু মারা ফাড়া হয়নি, কিন্তু ওটা ড্যামসেল ইন ডিস্ট্রেস করে দেওয়া হয়, ড্যামসেল ইন ডিস্ট্রেস করে দেওয়া হয়, ওটা ড্যামসেল ইন ডিস্ট্রেস, এটা হলো ফ্রিজিং, এটা পুরো মেরেই দিল। এই ড্যামসেল ইন ডিস্ট্রেস এই টার্মটা আমি অনেকবার শুনেছি। ওটা ড্যামসেল ইন ডিস্ট্রেস, কিন্তু এটা ফ্রিজিং, এটা পুরো ফ্রিজ করে দিল, ঠিক আছে? সো এটা একটা। আর থার্ড হলো অর্জুন মৈত্র, প্লেড বাই জিৎ, ওর ওয়াইফ যে, she is shown to be a doctor in another city, they have a quote unquote মানে sort of একটা রিলেশনশিপ, লং ডিস্টেন্স রিলেশনশিপ, ও আসে, ঠিক আছে? বাট ওর ক্যারেক্টারটাও কিন্তু এসেনশিয়ালি ওয়ার্কস অ্যাজ মানে জিতের ফয়েল। ইন দ্যাট জিৎ যখন টেনশনে পড়ছে বা জিৎ যখন চিন্তা করছে যে ও কি করবে, তখন ওর ওয়াইফ ওকে অ্যাডভাইস দিচ্ছে। ওর ওয়াইফের কিন্তু নিজের আলাদা কোনো একটা ব্যাপার স্যাপার নেই, না, ঠিক আছে? এখন এইসব শুনে যে কেউ বলতে পারে যে এত বেশি চিন্তা কেন করছো, করছি না চিন্তা। আই এম জাস্ট সেইং ফিমেল ক্যারেক্টারসদেরকে যেমন ভাবে লেখা হতো আগে তেমন ভাবেই লেখা হয়েছে। যারা বলছে যে ফিমেল ক্যারেক্টারসদের হ্যান্ডেল করা হয়েছে খুব ভালো করে, সেটা ভুল কথা। যেমন ভাবে লেখা হতো আগেকার দিনে সেরকম ভাবেই লেখা হয়েছে, and that is the whole point. That is the whole point of Khaki the Bengal chapter. Khaki the Bengal chapter বিশাল কিছু আহামরি ওয়েব সিরিজ নয়, ওয়েব সিরিজের তুলনায় বিশাল কিছু আহামরি ওয়েব সিরিজ নয়, কিন্তু ভীষণ এনগেজিং একটা সময় ব্যাপারে তুলে ধরেছে 90s আর 2000s এ, এবং সেই ব্যাপারটাকে হি শোয়িং টু মানে বেসিক্যালি দ্য ওয়ার্ল্ড। এবং তাতে কি হচ্ছে, এই যে খাকির যে পুরো দুটো সিজন যে এলো নীরজ পান্ডে, তুমি খাকির গিমিকটা একবার দেখো। হ্যাঁ, খাকির গিমিকটা কি, প্রত্যেকটা স্টেটের গল্প ধরছে, প্রত্যেকটা স্টেট ওয়াইজ রিজিওনাল অ্যাক্টরসদেরকে কাস্ট করছে। তাতে কি হচ্ছে, হি ইজ বেসিক্যালি লঞ্চিং দেম টু প্যান ইন্ডিয়া স্ট্যাটাস। সমস্ত অ্যাক্টরসদের নয় কিন্তু, যেমন শাশ্বত বাবু যেমন অনেক বলিউড সিনেমায় করেছেন, প্রসেনজিৎ বাবুও যেমন বলিউড সিনেমায় করেছেন, পরমব্রতও করেছে, কিন্তু ধরো এই জিৎ, তারপর ধরো সুভাষিস বাবু, তারপর ধরো আরো অনেক বেঙ্গলি অ্যাক্টরস আছে, তারা তো আস্তে আস্তে একটা পাচ্ছে না। হ্যাঁ, আমি তো দেখছি মানে ইউটিউবে কাজ করেছে এরকম প্রচুর অ্যাক্টর আছেন। নোটে গাছের গল্প বলি বা বাঁকুড়া মিম শর্টে আগে কাজ করতো, ওই যে মাস্টার মশাই নিয়ে যে স্কিটটা হতো, ওখানে নিতাই বলে একটা ক্যারেক্টার ছিল, ও এখানে রয়েছে। ও তো টেক্কাতে পর্যন্ত রয়েছে, ওই যে টেক্কাতে আমি বলি না যে স্প্রাইট অফার করছে, ওই সিনটাতে ওই ছেলেটা ছিল, ঠিক আছে? সামথিং ছন্দব বোধহয় নাম। তো এই গিমিকটা আমি বলছি না এই গিমিকটা ভালো নয়, এই গিমিকটা বেশ ভালো, স্পেশালি ইফ ইউ কনসিডার যে নীরজ পান্ডে এবং ওর যে টিম ফ্রাইডে স্টোরি টেলার্স, যারা স্টুডিও ফ্রাইডে স্টোরি টেলার্স এর স্টুডিওটা কিন্তু খুব সিম্পলি মানে দে আর ডুইং দিস ইন আ ভেরি কমার্শিয়াল স্পেস, এবং এমন ভাবে যাতে ওদের মানে ওরা কোনো
পলিটিক্যাল পার্টি বা কাউকে যেন যাতে অফেন্ড না করতে পারে, ঠিক আছে? সেই জন্য তাতে কি হচ্ছে, তাতে হচ্ছে ব্যাপারটা কি, তুমি যদি বাঙালি হও বা তুমি যদি বেসিক ইন্ডিয়ান হিস্ট্রি জানো, ইউ নো ভেরি ওয়েল রুলিং পার্টি কারা, এটা তোমাদেরকে বলে দিতে হবে না। ইউ নো ভেরি ওয়েল রুলিং পার্টি কারা, ইউ নো অপোজিশন পার্টি যে যাকে দেখানো হচ্ছে সে কাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি ওটা নিয়ে একটু বেশি গভীরে ভাবতে চাও না, তুমি দেখবে অ্যালেগরিটা কাজ করছে না এবং কাজ করে কথাও না। সেই জন্য শোটা যা করতে চেয়েছে অ্যাজ আ কপ আর গ্যাংস্টার, পাতি কপ গ্যাংস্টার ড্রামা, শোটা ওই দিকে সাকসেসফুল হয়েছে। বাট কেউ যদি বলে যে এটা নীরাজ পান্ডের একটা পলিটিক্যাল থ্রিলার, এটা পলিটিক্যাল থ্রিলার হিসেবে কিন্তু খুব একটা কাজ করে, সেটা আমার অ্যাটলিস্ট মনে হয়েছে। আমি জানি না তুমি কতটা এগ্রি করবে, বাট ঠিক আছে, বল। দেখো আমার শোটা দেখে মনে হয়েছে কি, যে কিছু কিছু প্রজেক্ট থাকে না, যেটা মানে সবার রিচের মধ্যে আনার জন্য, সবার এনজয় করার জন্য অনেক ফ্যাক্টর ভেবে অথবা অনেক ফ্যাক্টর না ভেবে একটা খুব বেসিক কাজ করে ফেলছি এবং সেটাকে ডিসেন্টলি এন্টারটেইনিং এবং ডিসেন্টলি এনজয়েবল রাখছি। ওকে, যেখানে আমি বিশাল কিছু অ্যাচিভ করতে চাইছি না, ঠিক আছে? আমার কাল্ট ফলোইং এর দরকার নেই, বা সবাই একদম ওয়াও মাস্টারপিস বলবে, ক্রিটিকরা পাগল হয়ে যাবে। মানে আমার মনে হচ্ছে ক্রিয়েটারদের সেরকম কোনো ইন্টেনশন ছিল না, তাদের মোটামুটি ভিউয়ারশিপ আর এনগেজমেন্টের দিকেই। তুমি যেই জন্য তুমি দেখবে যে বিশাল বড় একটা স্টার কাস্ট, ওকে, যদিও স্টার কাস্টটা বিশাল বড়র সঙ্গে আমি বলবো যে স্টার কাস্টটা কাইন্ড অফ ওয়ার্ক করে, ঠিক আছে? ওই ফ্যাক্টরটা আনতে পারে, মানে যেটা এরকম একটা বড় সিরিজের জন্য দরকার হয়। কিন্তু কোথাও গিয়ে যখনই আমি দেখেছি বড় স্টার কাস্ট যখন ইনভলভ যখন থাকে না, তখন স্টোরি টেলিং কিন্তু ব্যাকফুটে একটু হলেও চলে যায়। ওকে, এবং ওরা যেহেতু এখানে একটা পিরিয়ডের সময়ের, মানে একটা পিরিয়ডিক পিস যেহেতু বলা যায় এটাকে, সেই তুলনাতে আমি দেখছি যে মানে গল্প বলার ঢংটাও, ইটসেলফ স্টোরি টেলিং এর ঢংটাও যেন একটুখানি পুরনো টাইপের স্টোরি টেলিং এর যে ঢংটা, ঠিক আছে, যেটা অনেক জায়গাতে কাজ করে কিন্তু সিরিজটাকে খুব গ্রেট জায়গায় কিন্তু নিয়ে যায় না। তবে পিরিয়ড পিস যে বলছো, ঠিক আছে, খুব সূক্ষ্ম একটা ব্যাপার বলি তোমাকে, জাস্ট পিরিয়ড পিস হিসেবেই যখন বলছো, খুব সূক্ষ্ম একটা ব্যাপার বলি। এখন কারেন্টলি কলকাতাতে বা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে কারেন্ট গভর্নমেন্ট, সেই কারেন্ট গভর্নমেন্টের সমস্ত কাজ অনুযায়ী ফুটপাথ থেকে শুরু করে সমস্ত বাস স্ট্যান্ডে যেসব ইয়েগুলো আছে, ওগুলো সব রং কিন্তু ব্লু আর হোয়াইট, ঠিক আছে? লন্ডন করার জন্য বেসিক্যালি। এখন প্রবলেমটা হলো যে তুমি যদি একটা 90s থেকে 2000s-এ আনো, 90s 2000s-এ তো এটা ছিল না। এটা খুব সূক্ষ্ম একটা কথা, 90s আর 2000s-এ তো এটা ছিল না। তুমি এখন দেখাচ্ছ যে ন্যাশনাল গণশক্তি সংগঠন, নো পয়েন্টস টু এনিবডি যে কোন পার্টিকে বেস করে নামটা করা হয়েছে, নামের মধ্যে গণশক্তি আছে, এর থেকে বেশি আর কি বলবো। এনজিএস তো ন্যাশনাল গণশক্তি সংগঠনের যে পার্টিটা, সেই পার্টিটা নিজের বড় ব্যাপারটাও রাখছে ব্রিগেডে। সবই করছো তুমি, তো তুমি ব্যাপারটাকে আরেকটু নিশ্চয়ই করতে পারতে, বাট সেটা করেনি। কনভার্সলি তুমি যদি ভেবে দেখো, সবকিছু কিন্তু শুটিং হয়েছে অন লোকেশন। হ্যাঁ, কোনো কিন্তু স্টুডিওতে কিন্তু সেরকম অনেক জায়গাতে ম্যাচ করে না, জানো তো? লোকেশন অনেক জায়গাতে ম্যাচ করে না, যেরকম ভাবে শিফট করে কলকাতার মধ্যে অনেক জায়গাতে লোকেশন ম্যাচ করে না। বাট যাই হোক, ঠিক আছে, এটা আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, মানে সেটা করার জন্য আরো বাজেট লাগবে, সেটাও বড় ব্যাপার। লোকেশনে শুট করেছে সেটাও একটা বড় ব্যাপার। স্টুডিওতে আটকে দেয়নি ব্যাপারটা, লোকেশনে শুট করে দিয়েছে। না অ্যাকচুয়ালি স্টুডিওতে আটকালে পারতো না। মানে কলকাতা শহরের নকশাটাই এরকম না, কেউ যদি ভাবে যে আজকে আমি স্টুডিওতে ক্রিয়েট করে নেব, তাহলে তার প্রচুর বাজেট লাগবে। আর কলকাতা শহরের রাস্তাঘাটই এরকম না যে তুমি ওই ফিলটা আনতে পারবে না, কৃত্রিমতাটা চোখে পড়বে, ঠিক আছে? প্রত্যেকটা মুহূর্তে কৃত্রিম ব্যাপারটা ধরা পড়বে। As for performances, আমি বলবো পারফরমেন্সেস ইউনিভার্সালি মেন কাস্টের বেশ ভালো।
আমি তো বলবো স্ট্যান্ড আউট হিসেবে তো ওই দুটো ছেলে, দেখো ঋত্বিক ভৌমিক আর আদিল জাফর খান, যারা সাগর তালুকদার আর রঞ্জিত ঠাকুর, ওরা দুজন হলো স্ট্যান্ড আউট। দুজন হলো পুরোপুরি স্ট্যান্ড আউট, মানে কোনো কথা হবে না, ওরা দুজন মোটামুটি ছাপিয়ে গেছে সবাইদেরকে। অনেকে কিন্তু মিঠুন চক্রবর্তীর ছেলেরও খুব প্রশংসা করছে এবং আমারও কিন্তু তার কাজ বেশ ভালো লেগেছে, যদিও অল্প, বাট যাই হোক অল্প ঠিকই আছে, ঠিকই আছে। যে প্রসঙ্গে সবাইদেরকে যেটাতে সোল্ড করা হয়েছিল, জিৎ ভার্সেস প্রসেনজিৎ, আমি বলবো দেখো আমি বাংলা সিনেমা দেখে বড় হইনি, ঠিক আছে, বাট আমি জানি জিতের ক্রেজ কি, ঠিক আছে, আমি জানি দেবের ক্রেজ কি। আমি ওদের কয়েকটা সিনেমা আমি মানে মানে কি কি বলবো, মানে দেখা হয়ে গেছে, পুরোপুরি না দেখলেও কয়েকটা সিন দেখা, কয়েকটা ইয়ে দেখা। আমি জানি পারফরমেন্সের রেজিস্টারটা কোন লেভেলে থাকে ইন মোস্ট অফ দিস কমার্শিয়াল মুভিজ, ঠিক আছে। সো ওই তুলনায় এখানে যা ও সাবডিউড পারফরমেন্স দিয়েছে, আমার ভালো লেগেছে কি ওর সুপারস্টারডমটা না গল্পটাকে ছাপিয়ে যায়নি। ও কিন্তু একটা ক্যারেক্টার ইন দ্য স্টোরি। গোটা শোটা ইজ নট বিল্ট অ্যারাউন্ড জিৎ। হ্যাঁ, আমার ওর এন্ট্রি অনেক, হ্যাঁ ওর এন্ট্রি অনেক পরে হয়েছে এবং খুব এজ অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে জিতের যে প্রেজেন্সটা এখানে, বয়সের সঙ্গে ওর ক্যারেক্টারটা। আমি আমার কোন একটা পুরনো ভিডিওতে বলেছিলাম যে জিদ্দার উচিত পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করা, বাট এরকম নয় যে সিংহাম থেকে ঝাপা যে পুলিশ অফিসার শত্রু ওরকম টাইপের নয়, যে কলকাতার কোনো পুলিশ অফিসার ক্যারেক্টারের ওপর বেস করে কোনো রিয়েল লাইফ ক্যারেক্টারকে সেটার ওপর বেস করে কোনো ফিল্ম ওরকম করা উচিত। তো এইখানে সেই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে এবং যেহেতু তার অভিনয়ের মধ্যে মানে সাধারণত যে সুপারস্টারডম ব্যাপারটা যেটা থাকে, যে তার ক্যারেক্টারটাই খুব লার্জার দেন লাইফ হইতে যে ট্রিট করা হয়, সেটা কিন্তু এখানে করা হয়নি। ওকে, এরকম না যে সে শুধুমাত্র অ্যাকশন করছে, সে অ্যাক্টিভলি ইনভেস্টিগেট করছে। ওর রোলটা কোয়াইট সেরিব্রাল অলসো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, কারণ ও কিন্তু মাঝখানে স্ট্র্যাটেজাইজ করছে এবং মেন্টালি ম্যানিপুলেট করার চেষ্টা করছে এই দুটো ছেলেকে, ঠিক আছে, মানে ওর ক্যারেক্টারটা যথেষ্ট কমপ্লিকেটেড ইন দ্যাট রিগার্ড। তো মানে জিতের যা ইউজুয়াল রোল সেটার থেকে অনেক ডিফারেন্ট একটা রোল প্লে করেছে, সেটা একটা ফ্রিডম এই ওয়েব সিরিজ গুলো দেয়, উইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই ফ্রিডম একটা ওয়েব সিরিজ গুলো দেয়। আর ফ্রিডমের থেকে বড় কথা কি, শোনো দেখো এখানে তো প্যালেটটা তো অনেকটা বড় না, এক্স্যাক্টলি, এখানে ক্যানভাসটা অনেকটা বড়। এবার ও এখানে জানে যে এখানে আমি করতে পারবো। একটা 2-2.5 ঘন্টা সিনেমাতে কি হয়, আর আজকে দিনের কমার্শিয়াল ফিল্মগুলো দেখবে ওগুলো সব ওই সিকোয়েন্স বেসড হয়ে যায়। একটা কমেডি সিকোয়েন্স রয়েছে, একটা এন্ট্রি, ঠিক আছে, মাঝখানে একটা ক্ল্যাশ মতো থাকবে, ক্লাইম্যাক্স। সেখানে ক্যারেক্টার গুলোর যে শেড, সেগুলোকে বার করে আনার সুযোগটাও পায় না, রিটেন মেটেরিয়ালও অত ভালো হয় না, ঠিক আছে, সেটাও বলতে হবে। এবার হ্যাঁ, একটা চেঙ্গিজের মতো অ্যাটেম্প্ট যখন নেয় তখন সেটা আবার বক ডাউন হয়ে যায়। আমার যেরকম, আমি এটা দেখে আমার খুব মনে হচ্ছিল যে চেঙ্গিজ, তুমি দেখেছো কিনা আই ডোন্ট নো, বাট চেঙ্গিজের একটা বেশ বড় গল্প, মাল্টিপল ক্যারেক্টার ছিল, অনেকটা এইরকমই কিন্তু, ঠিক আছে। ওখানে ওর গ্যাংস্টার ওয়ার্ল্ডের বিভিন্ন ক্যারেক্টার, ওর পুলিশের ক্যারেক্টার, ওর আত্মীয় সে পুলিশ। চেঙ্গিজ যদি এরকম ওয়েব সিরিজ ফরম্যাটে যদি হতো না, জিনিসটা অনেক বেশি খোলতাই হতো, স্পেসটা অনেক বেশি পেত, এবং স্পেস বেশি পেলে না ক্যারেক্টারের মধ্যে ঢোকা যায় অনেক বেশি, যেটা এখানে হয়েছে। এখানে কিন্তু জিতকে দেখে জিত কিন্তু মনে হয় না, অর্জুন মৈত্রই মনে হয়। এবং সেটা শুধুমাত্র কিন্তু মানে জিতের জন্য বলছি তা কিন্তু না, প্রত্যেকের জন্যই, প্রত্যেকেই যেন সেই ব্যাপারটা যেন রয়েছে, ঠিক আছে। সে তুমি সুভাষিস মুখোপাধ্যায় বলো, প্রসেনজিৎ, দেখো নেগেটিভ চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অসাধারণ, অসাধারণ, অলওয়েজ।
ইমপ্রেসিভ, মানে প্রচন্ড ইমপ্রেসিভ। এই রোলে তো প্রচন্ড ইমপ্রেসিভ। অবভিয়াসলি একটা রোল যেটা ধরো খুব একটা শেডস নেই, আগেন বলছি এই শোটায় কিন্তু সেরকম যে ডেপথ আছে তা আমি বলবো না, কিন্তু এরা যে আর্কিটাইপস গুলো যেগুলো প্লে করছে না, সেই আর্কিটাইপস গুলোই ভীষণ ভালোভাবে তারা প্লে করছে। মানে মানে একটা মানে বড় সড়ো সাপোর্টিং কাস্ট, মানে ওভারঅল কাস্টটা এত স্ট্রং না, পুরো ব্যাপারটাকে উতরে দিচ্ছে ওভারঅল কাস্টটা। আর সব থেকে ইমপ্রেসিভ হলো শাশ্বত। হ্যাঁ, দেখো শাশ্বত চট্টোপাধ্যায়, আমি এটা বলছিলাম, শাশ্বত চট্টোপাধ্যায়ের ভিলেন লাইক অন অ্যানাদার লেভেল সবসময়। মানে দেখো কলকিতে কিন্তু ওনার বেশি স্ক্রিন টাইম ছিল না, কিন্তু একটা পৈশাচিক ব্যাপার ছিল ক্যারেক্টারটার মধ্যে, খুব মানে খুব ক্রুয়েল, ব্রুটাল বা ভায়োলেন্ট নয়, খুব ক্রুয়েল একটা ক্যারেক্টার। ব্রুটাল, ভায়োলেন্ট আর ক্রুয়েলের মধ্যে যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আছে, এটা অনেকে বুঝবে না, অথবা তুমি বব বিশ্বাসকেই তুমি দেখো না, ঠিক আছে, যে খুব ক্রুয়েলটি রয়েছে ক্যারেক্টারটার মধ্যে, খুব পৈশাচিক একটা ক্যারেক্টার, হাসতে হাসতে তোমাকে ধাক্কা মেরে মেট্রোর সামনে ফেলে আবার হাত দিয়ে টেনে তোমাকে উঠিয়ে নেবে, ঠিক আছে। এবং শাশ্বত বাবুর একটা সিন আছে এই খাকিতেই, খুব একটা স্পয়লার দিচ্ছি না, ওটা হলো মোস্ট প্রবাবলি সেকেন্ড এপিসোডে, ওই কেমিক্যাল ফ্যাক্টরিটাতে, ঠিক আছে, বন্দুকটা ওর দিকে পয়েন্ট করা, ও জানতে পারে যে কেউ ওকে বিট্রে করেছে, ওর খালি চোখের পারফরমেন্সটা দেখবে, ও যে দুঃখটা পেয়েছে, ও কিন্তু কিচ্ছু বললো না, ওর চোখের খালি পারফরমেন্সটা দেখবে। এইরকম একটা শো যেখানে নুয়ান্সটা থাকার জায়গা পর্যন্ত নেই সেরকম ভাবে, সেখানে এরকম নুয়ান্স পারফরমেন্স যদি কেউ দিয়ে দেয়, তাহলে মানে ধরে নিতেই হবে যে তার মানে ক্যাপাবিলিটি কোন লেভেলে। দেখো ক্যাপাবিলিটির ব্যাপারে তো আমি একটা কথাই বলি, বাংলাতে যত অভিনেতারা যত জন্মেছে বা যারা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেটা প্রসেনজিৎ বলি, শাশ্বত বলি, জিৎ বলি, এদেরকে অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রি ডিজার্ভই করে না। এরা যদি আজকে যদি হিন্দিরই যদি হতো না, যে ওখানকারই ব্রন এন্ড ব্রট আপ এবং ওই ইন্ডাস্ট্রিতেই গ্রো করেছে। কেন এখানে তিনজনের নাম বলছো, যিশু সেনগুপ্ত অন্য ইন্ডাস্ট্রিতে লাফিয়ে বেড়াচ্ছে, যিশু, পরম, আবিরের মধ্যে আবার ওটা নেই। আবিরকে দেখে কিন্তু আমার এই কথা মনে হয় না, বা অঙ্কুশকে দেখেও আমার এই কথা মনে হয় না, দেবকে দেখে তো আমার এই কথা একেবারেই মনে হয় না, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বেকার টানা, যাই হোক না, কিন্তু আমি এইটুকুই বলবো যে তুমি একটা জিনিস বোঝো, 22 মিনিট হয়ে গেছে, আমি এখনো অব্দি জেমস গানকে টানিনি কোন একটা সূত্রে, ঠিক আছে। আমার খুব সিম্পল কথা যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আলটিমেটলি তো বেশ সাকসেসফুল। আমার মতো প্রচন্ড ক্রিটিক্যাল একটা মানুষ, যার টিভি সিরিজের মানে বেঞ্চমার্ক যথেষ্ট হাই, ঠিক আছে, আমার টিভি সিরিজ দেখা বেঞ্চমার্ক যথেষ্ট হাই, আমি খুব ইজিলি ইমপ্রেসড হই না টিভি সিরিজ, ঠিক আছে। তো আমি বলছি যখন যে শোটা যথেষ্ট এনগেজিং এবং দেখা যায়, আমি এইটুকু বলতে পারি যে শোটা সাকসেসফুল হচ্ছে এবং চাই এটা সাকসেস হোক। তাতে যদি এইসব বড় বড় অ্যাক্টররা যদি অন্য বাইরে গিয়ে চান্স পায় এবং অ্যাক্টিং করার যদি চান্স পায়, আমি খুব খুশি হব, কারণ সত্যি বাংলা ইন্ডাস্ট্রি এদেরকে ইউজ করতে পারছে না। সেটা কিন্তু পাচ্ছে প্রসেনজিৎ, কিন্তু এখন মানে 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 উনি কিন্তু এখন বাইরে কিন্তু কাজ ভালো মতো করছে। পরমব্রত তো অনেকদিন ধরেই করছে, পরমব্রত অনেকদিন ধরেই করছে। জিৎ যেরকম কি জিতের কাছে প্রচুর অফার আছে, ঠিক আছে, জিৎ ছুটতে ছাটকা করবে না, ওকে, ঠিক আছে। আমার মনে হয় খাকি থেকে তিনি তো বুঝিয়ে দিলেন মোটামুটি যে তার যা অরা আছে এবং তার যা লিডিং ম্যান ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে। শোটা even if the show is not built around জিৎ, মানে শোটা is not built around জিৎ's persona, মানে জিতের সুপারস্টার জিৎ হিসেবে নয়, এটা তো অবধারিত যে জিৎ ইজ দ্য স্টার, হি ইজ দ্য গুড গাই, কোট আনকোট গুড গাই ভার্সেস দ্য ব্যাড গাইজ, এটাই তো বিল্ড করা, এন্ড জিৎ ইজ দ্য লিড। সো এটার থেকে অ্যাটলিস্ট বোঝা যায় যে ওর কাছে অ্যাটলিস্ট আরো অপরচুনিটিস আসা উচিত এবং হোপফুলি আসবেও। আচ্ছা, সিরিয়াস ডিসকাশনের পরে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই,
এই সেরেছে। আমি বহুদিন আগে এআই তে মর্ফ করে জিতের আর উলভাকাইনের ছবি মর্ফ করে একটা ছবি বানিয়েছিলাম, ঠিক আছে? সেটা এখন আমার কাছে নেই, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি মাঝে মাঝে দেখবে ফেসবুকে দেখবে এরকম পোস্ট আছে যে বাংলা সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কোন সুপার হিরো হলে পরে ভাল লাগবে। জিতকে উলভারাইন হিসেবে কেমন লাগবে? আমার কেন জানি না মনে হয় জিতকে উলভারাইন হিসেবে নিয়ার পারফেক্ট লাগবে, ঠিক আছে? যদি ওকে প্রপার হেয়ার যদি দেওয়া যদি যায়, এবং আমার কেন জানি না মনে হয়, তোমার কি মনে হয়? বড় লম্বা, বড় লম্বা, তো কত লম্বা, 6 ফুটের ওপরে তো হিউ জ্যাকম্যানও আছে। হ্যাঁ, হিউ জ্যাকম্যান তো এগেইনস্ট টাইপ, এবং যখন ও বুলভারিন হিসেবে কাস্ট হয়েছিল তখন কমিক বুকস নিয়ে অত সিরিয়াস ছিল না। এখন যে মার্ভেল, সেই মার্ভেল যদি বুলভারিন কাস্ট করে, ওরা থোড়ি লম্বা মানুষ কাস্ট করবে। তো ওরা তো কাস্ট তো করে ফেলেছে হেনরি ক্যাভিলকে, সে তো যথেষ্ট লম্বা। সে তো হেনরি ক্যাভিলকে কাস্ট করেছে অ্যাজ আ মাল্টিভার্সাল ভ্যারিয়েন্ট, 616 এর থোড়ি কাস্ট করেছে। 616 এর কাস্ট করলে কোনোদিনও লম্বা মানুষকে কাস্ট করবে না। 616 এর জন্য তো বলে দিয়েছে ওরা হিউ জ্যাকম্যানকেই রাখবে যতদিন অব্দি বুড়ো না হচ্ছে, বা নেক্সট 10 বছর। ওইসব ভাট বকতেই পারে, ও আলটিমেটলি ও সিক্রেট ওয়ার্সে আসবে। সিক্রেট ওয়ার্সে সবাই দেখতে চায়। আমি জানি না, আমি মার্ভেল নিয়ে এমন সব রিউমর দেখছি না, মানে আমার বিশ্বাস করতে ইচ্ছা করছে না, ঠিক আছে? বলছি ফ্যান্টাস্টিক ফোরে নাকি স্পাইডারম্যান আসবে, ঠিক আছে? ডক্টর ডুমের সাথে গ্যালাক্টাসের নাকি ফাইট হবে। ওইসব রুমার টুমার বাদ দাও, কিচ্ছু রুমার হবে না। শোনো, আমি একটা কথা বলে দিই। দুদিন আগে দ্য ইলেকট্রিক স্টেট বলে একটা সিনেমা এসছে রুসো ব্রাদার্সে। আমি সিনেমাটা আজকে দেখবো। আমি সিনেমাটা ভয়ে দেখিনি, ঠিক আছে? আমি সিনেমাটা ভয়ে দেখিনি। কেন দেখিনি? সিনেমাটা ইজ বেসড অন আ গ্রাফিক নভেল অর আ ভিজুয়াল নভেল, ঠিক আছে? সাইমন স্টালেনহাগ বলে একজন সুইডিশ অথর আছেন, তার ভিজুয়াল নভেলের উপরে বেস করে। তিনি আর একটা বইও লিখেছিলেন নাম টেলস ফ্রম দ্য লুপ বলে, যেটার উপরে বেস করে একটা প্রাইম ভিডিওতে একটা শো আছে, ঠিক আছে? ওইটা কিন্তু ভীষণ মেলানকলিক একটা ডিস্টোপিয়ান সাইফাই স্টোরি, ঠিক আছে? ভীষণ মানে গাম্ভীর্য মার্কা একটা ডিপ সাইফাই স্টোরি। সেইটাকে রুসো ব্রাদার্সরা যা বানিয়েছে, মোটামুটি ক্রিটিক্সদের বক্তব্য দিস ইজ দ্য ওয়ার্স্ট মুভি অফ দ্য ডেকেড। আমি শুনে মোটামুটি আমি হাত তুলে দিয়েছে, বলে আমি নেই, আমি এই সিনেমা দেখছি না, আমি সময় নষ্ট করছি না এই সিনেমা। এই শোনো না, আমরা খাকি দেখে কিন্তু সোয়া করে অন্য জায়গায় চলে যাচ্ছি। খাকির ফাইনাল ভার্ডিক্ট কি? খাকি ফাইনাল, আমি একটা কথা বলি কাকি নিয়ে, আমাদের ফাইনাল ভার্ডিক্ট কি আপনারা শুনবেন? যারা দেখার তারা তো দেখে ফেলেছেন, যারা দেখেননি তারা দেখে ফেলুন। আমার মা দেখেছে, আমার মা একবারে শেষ করে দিয়েছে। বুঝতেই পারছেন, আমার জন্য আলটিমেট ভার্ডিক্ট অফ জেনারেল অডিয়েন্স হলো আমার মা। আমার মার যদি ভালো লাগে আমি বলবো সবাই দেখো, একদম পরিষ্কার কথা। কিন্তু আমি বলবো যদি না দেখে থাকেন প্লিজ দেখুন, বেশি হাইফাই কিছু এক্সপেক্ট করবেন না। এই লাইনটা আই এম সেইং টু অল দ্য প্রো অডিয়েন্স, নট প্রো অডিয়েন্স। শোনো, আমার না এই অ্যাডজেক্টিভটা খুব বাজে লাগে, সবাই ইউজ করে না প্রো অডিয়েন্স মানে কি প্রফেশনাল অডিয়েন্স হয় নাকি কোনোদিনও? যাই হোক, আমি সব এক্সপিরিয়েন্স যারা লোকজন যারা টিভি সিরিজ প্রচুর দেখে, আমি তাদেরকে বলে দিচ্ছি বেশি কিছু ডেপথ এক্সপেক্ট করবেন না। কিন্তু আপনি যদি চান যে আপনি এনগেজ থাকবেন, আপনার উইকেন্ডে সময় কাটছে না, আপনি একটা ভালো মোটামুটি এনগেজ থাকবেন, বেশি মাথা কাটাতে হবে না, বাট ভালো শুট আউটস আছে, মোটামুটি বুদ্ধিমান ক্যারেক্টার্স, এটা দেখতে পারেন, ভালো লাগবে।